নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সরাসরি দেখছেন আজকাল পরশুর এই অনুষ্ঠান। আর অবশ্যই একটু আগে আমি কথা বলছিলাম যে আমরা অপেক্ষা করি তার জন্য, কারণ বিভিন্ন রকম আলোচনার মধ্যে বিশেষ করে আমরা আরও ওয়েট করি, কারণ কেরিয়ারের জায়গাটা স্ট্রং করা। আমরা গার্জেনদের ক্ষেত্রে দেখি যে তাদের সন্তানদের নির্দ্বিধায় তার কাছে ছেড়ে দেন, যে হ্যাঁ জানেন যে প্রপার এডুকেশন গাইডেন্স দেওয়া থেকে তার ক্যারিয়ার তৈরি, অবশ্যই সেই গাইডেন্স সেই কাউন্সেলিং কিন্তু তিনি করে থাকেন এবং তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান কাজ করে। এবং তার সঙ্গে সঙ্গে সামগ্রিক আমাদের উন্নতি, আর্থিক উন্নতি বলুন, আমাদের সামগ্রিক সেটা ব্যবসা হোক, আমাদের মানে ক্যারিয়ারের ক্ষেত্রে বা চাকরি হোক, এবং বিয়ে থেকে শুরু করে যাবতীয় সমস্যার সমাধান অবশ্যই যিনি করে থাকেন আমাদের সঙ্গে সন্দীপ শাস্ত্রী। অনেক স্বাগত সন্দীপকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা গণেশ। আপনারা রয়েছেন সরাসরি একদম সন্দীপের সঙ্গে লাইভ অনুষ্ঠানে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। সবার আগে আমার প্রশ্ন সন্দীপকে, সেটা হচ্ছে যে তোমার কাছে বহু মানুষ আসেন, বসে থাকেন। ইনফ্যাক্ট আমি যেটা অনুষ্ঠান শুরু করি সবসময়, এবং তুমি যোগগুলোকে আমি বহুবার বলেছি, তুমি এক একটা যোগকে খুব কাজে লাগাও। ওই হিসাবে তুমি প্রতিকার প্রতিবিধান যখন করো আরও বেশি তুমি বলো খুব পাওয়ারফুল হয়। সামনে কৌশিক অমাবস্যা, কারণ মানুষ না বসে থাকে, আমি দেখেছি কৌশিক অমাবস্যার জন্য যে আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসবো। তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি তো প্রত্যেকটা যোগে কাজ করো, তো এই যে কৌশিক অমাবস্যা আমাদের আসছে সামনে, এই পাওয়ারফুল অমাবস্যায় কি কি বেসিক্যালি কাজ তুমি করে থাকো? না, কৌশিক অমাবস্যা একটা এমন অমাবস্যা, মানে 12টা বা 13টা তো আমরা অমাবস্যা পাই গোটা বছর জুড়ে, তার মধ্যে কৌশিক অমাবস্যা খুবই ইম্পর্টেন্ট একটা অমাবস্যা। এবং এখানে তুমি বিভিন্ন ধরনের কাজ করতে পারো, মানে যেগুলো গ্রহ সংক্রান্ত, যেগুলো বাস্তু সংক্রান্ত, যেগুলো বিশেষ করে তোমার বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক বলো বা সাড়ে সাতি বলো, কালসর্প বলো, এইগুলো তো গ্রহের মানে গ্রহগত বা হরোস্কোপ চার্ট অনুযায়ী একটা বিশেষ দশা, বা এগুলো জেনারেলি সবাই জানে, তাই না? কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে যে আমি সবসময় বলি যে বাড়িটা, বাস্তুটা, যে আমি যে বাড়িতে দিন শুরু করছি দিন শেষ করছি, সেই বাড়িটার মধ্যে নেগেটিভিটি রয়েছে, সেটাকে আমাকে কাটাতে হবে। সরি। আবার অনেক সময় দেখা যাচ্ছে, আমি সেদিনকে একজনের কাছে কথা শুনলাম যে আমি বাড়িতে রয়েছি, একটি টিউবলাইট জ্বলছে, কোনো ছাওয়া নেই, কিন্তু আমি একটা অন্য কারোর প্রতিচ্ছবি পাচ্ছি, মানে ছাওয়া দেখতে পাচ্ছি, তাকিয়ে দেখছি কিছু নেই, মানে এই ধরনের। আবার সেই ভদ্রমহিলা বলছেন যে হ্যাঁ, একটা বাড়িটার মধ্যে ওনাদের বিভিন্ন কোণে বিভিন্ন বাড়ি রয়েছে, তার মধ্যে নর্থ ওয়েস্ট কর্নারের যে রুমটা, ওই রুমটা থেকে স্পেসিফিক্যালি 2-3 মাস হলো ওরা বাড়িতে শিফট করেছে। ওই রুমটা থেকে স্পেশালি তোমার কখনো মরা মানুষ, কখনো পচা জিনিস, এ ধরনের গন্ধ পাচ্ছে, একটা আস্তানি গন্ধ ওরা পাচ্ছে। এবং শুয়েছিল ওই ঘরটাতে, প্রথমে হাজব্যান্ড ওয়াইফ ভীষণ অসুস্থ হয়, তারপরে বাবা মা শুয়েছিল, তারা অসুস্থ হয়, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, বেরিয়ে এসে অন্য রুমে গিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু ওনাদের 3টে পোষ্য ছিল, তার মধ্যে একটি কিন্তু মারা যায়, ওই রুমটাতেই থাকতো এবং মারাও যায় সে। তো ঘটনাটা হলো, এই ধরনের কিছু নেগেটিভ এফেক্টস মানুষের জীবনে পাশাপাশি মানুষের বাড়িতে কিন্তু আসে, যেগুলো কাটাবার জন্য মোক্ষম টাইম হচ্ছে এই কৌশিক অমাবস্যা। কৌশিক অমাবস্যা সিদ্ধি লাভের সময়, সিদ্ধি লাভের সময়। এই সময়টাতে কোনো কাজ করলে সিদ্ধ লাভ হয়। সিদ্ধ লাভ হয় মানে আমি সবসময় বলি যে যোগে কাজ করান। যোগে কাজ করানো মানে সে কাজ শুধু কাজ নয়, কাজ কথা বলে। আর কৌশিক অমাবস্যা তাই আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে যারা এখন স্টুডেন্টস, তারা ভীষণ পাজলড হয়ে বসে রয়েছে। বিভিন্ন সংস্থায়, বিভিন্ন স্ট্রিমে বিভিন্ন কোর্স রয়েছে। এবার 12-এর পর ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই এখন প্রফেশনাল কোর্সই করছে, কিন্তু কি কোর্স করব, কোনটা আমার চার্টে রয়েছে, আগে সেটা প্রেডিকশন করান, তারপরে প্রতিকার প্রতিবিধানে যাবেন। একদমই তাই। এবং আমি একটা কথা বলবো যে যেমন এই যে কাজের জায়গা আমরা বলছি, এবং অনেক রকম সমস্যা তো মানুষ, এই যে যেটা তুমি বললে যে কী কী ধরনের বেসিক্যালি সমস্যা মানুষ ফেস করে থাকে, অনেক দিন ধরে চলছে এই সমস্যা। আমরা বলি যে আমি প্রচুর খাটছি, কিন্তু সেই হিসাবে আমার কেরিয়ার এস্টাবলিশ হচ্ছে না, আমি অনেকটা ক্যাপিটাল দিয়ে ফেলেছি, কিন্তু আমার বিজনেস দাঁড়াচ্ছে না। আমি যদি এই জায়গার থেকেও বিচার করি, এটাও একটা তাদের কাছে হেডেক হয়ে যায়। সেইখানটাও কি কৌশিক অমাবস্যা আমাদেরকে খুব ভালো ফল দেবে? সাবজেক্টটা আগে জানতে হবে। আচ্ছা, ধরো তুমি এই যে বলছো যে ব্যবসা করছি, ব্যবসাটা আমার ঠিকঠাক হচ্ছে না, তাহলে ব্যবসা যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার নিশ্চয়ই ব্যবসার সাবজেক্টটা ঠিকঠাক নেই। আপনাকে প্রথম চুজ করতে হবে, দেখাতে হবে যে আপনি কি ধরনের ব্যবসা করলে আপনার জন্য সুইটেবল হবে। আপনি প্রাইভেট সংস্থায় কাজ করছেন,
সেই সংস্থাটার যে সেক্টরে আপনি কাজ করছেন সেটা আপনার জন্য সুইটেবল কিনা, তাহলে সেই কাজে আপনার উন্নতি রয়েছে, প্রমোশন রয়েছে, ইনক্রিমেন্ট রয়েছে। আর যদি সেই সাবজেক্টটা, সেই সেক্টরটা আপনার জন্য ফ্রুটফুল না হয়, তাহলে আপনার যোগ্যতা থাকলেও আপনি সেখান থেকে উন্নতি করতে পারবেন না, স্ট্যাগনেন্ট হয়ে যাবেন। এই ধরনের কিছু রিলেটেড জায়গা রয়েছে, যেমন সরকারি চাকরির ক্ষেত্রে। সরকারি চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন স্থায়ী চাকরি, তারা প্রথমে জানুন যে আপনার চার্টে স্থায়ী চাকরিটা কি ধরনের চাকরি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্টের আন্ডারে হবে। তাহলে আপনারা সেভাবে চেষ্টা করতে গেলে আপনাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি দেবী সাহা বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, উল্টোডাঙ্গা। কলকাতা থেকে বলছেন, হ্যাঁ বলুন, কার হ্যাঁ, সম্বন্ধে বলছি, জানবেন? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম পড়াশোনার কি? ব্যাপারে। মেয়ের নাম বলুন। দেবারতী সাহা। অনুষ্ঠান দেখেন সন্দীপের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিনই দেখি, ফোনও করি, আজকেই লাগলো ফোনটা। আরে বাহ, বলুন ডেট অফ বার্থ। 31/12/2006। 31শে ডিসেম্বর 2006। সময় কি? 3:58 দুপুরবেলা। 3:18? 3:58। ওকে, আচ্ছা জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতাতে। দাঁড়ান এক মিনিট। রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, রোববার ছিল। আচ্ছা, মিথুন লগ্ন, বৃষরাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার মেয়ে, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, জানি। আচ্ছা, এখানে বক্রী অবস্থায় শনি রয়েছে, দেখছি চারটা। দাঁড়ান। আচ্ছা, সরি, চার্টের মধ্যে দেখুন শনি কেতু বসে রয়েছে তৃতীয় স্থানে। শনি কেতু বসে থাকার জন্য এটাকে আমরা একটা সাধু সর্প বা পিতৃদোষ বলে থাকি। রাহু নবম স্থানে বসে রয়েছে। কেরিয়ার, আপনার মেয়ের রবি বুধ রয়েছে, লগ্নে দৃষ্টি দিচ্ছে, বুদ্ধিমতী মেয়ে, পড়াশোনা আছে, উচ্চশিক্ষা করবে, কিন্তু ওর ক্ষেত্রে ওর কেরিয়ার চুজ, ওর উচ্চশিক্ষার মানে সিদ্ধান্ত, কেরিয়ারের ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সিদ্ধান্তের জায়গাটা, সেখানেও কিছুতেই মনটাকে সায় দিতে পারবে না, ভীষণ পাজলড হয়ে যাবে। এমনিতেই দ্বিতীয়পতি চন্দ্র দ্বাদশ স্থানে রয়েছে, প্রচুর ব্যয় হবে, ঠান্ডা বা শ্লেষ্মা জাতীয় সমস্যা নিয়ে, পেটের সমস্যা নিয়ে ভুগবে, ভালো ডাক্তারের দেখানোর প্রয়োজন রয়েছে। আর কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব আছে। আমি জানি না, পড়াশোনাটা শুনি আগে, তারপর কেরিয়ারটার দিকে যাচ্ছি। হ্যাঁ, পড়াশোনাটা ওর একটু ডিস্টার্বই চলছে। ও গতবার ইংলিশ নিয়ে ভর্তি হয়েছিল। হ্যাঁ, এবার ইংলিশটাও চালাতে পারছে না। ও ভাবছে এই বছর জিওগ্রাফি নিয়ে ভর্তি হবে। হ্যাঁ, একটু আগে সন্দীপ বললেন যে সিদ্ধান্তের জায়গাটা একটু গন্ডগোল হচ্ছে। আর আরেকটা কথাও বলেছেন, ক্যারিয়ারের জায়গাও কিন্তু বলেছে। বলুন। হ্যাঁ, এবার ওই জিওগ্রাফিটা নিয়ে পড়া ওর ঠিক হবে কিনা, এই জন্যই দাদার কাছে মতামতটা জানতে চাই। কারণ আমার এর আগে আমার দেখুন, একটা জিনিস বলি আমি আপনাকে, আপনি বলছেন জিওগ্রাফি নিয়ে পড়বে, ওর সাইড সাবজেক্ট ইকোনমিক্স, ম্যাথ এগুলো কিছু রয়েছে কি? না, ও তাহলে কোনো লাভ নেই জিওগ্রাফি নিয়ে পড়বে না। ও হিস্ট্রি আর পল সায়েন্সটা মাইনরে রাখতে চাইছে। পল সায়েন্সটা রেখে লাভটা কি হবে? জিওগ্রাফি নিয়ে পড়লে মাস্টার্স করে ওটা রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট, জিওগ্রাফির উপরে তো নর্মাল চাকরি পাওয়া যাবে না, তাই না? আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে এবারে মাস্টার্সটা কিন্তু ইউনিভার্সিটিগুলো এখন যেটা নিয়ম করে দিয়েছে যতদূর আমার জানা, সেটা হচ্ছে যে ম্যাথ বা ইকোনমিক্স রাখতে হবে, যাতে সেটা বিএসসি এবং আফটার ওটা এমএসসি হয়। ঠিক আছে, তাহলে ও রিসার্চটা করতে পারবে। এবার যদি আপনি বলছেন যে ও পল সায়েন্স রাখতে চাইছে, তাহলে ওটা জেনারেল লাইনে চলে যাচ্ছে, এবং তার থেকে বরং ভালো ওর ইংলিশ অনার্সটা করাটাই। জিওগ্রাফি নিয়ে আসলে ও ইংলিশটা চাইছেই না। হ্যাঁ, তাহলে ইংলিশ ছাড়া অন্য সাবজেক্ট যদি প্লেন জিওগ্রাফির উপরে পড়তে চাইছে পড়ুক, কিন্তু আফটার গ্র্যাজুয়েশন জিওগ্রাফির উপরে মাস্টার্সটাও পাবে না, বা নিলেও কোনো লাভ হবে না। এমনি জিওগ্রাফিটা ভালোবেসে, সেই হিসাবে জিওগ্রাফিটা নাও পড়তে চাই। ভালোবেসে করতেই পারে, ভালোবেসে তো মানুষ অনেক কিছুই করে, আপনার মেয়েও পড়তে পারে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে উচ্চ শিক্ষা, ক্যারিয়ারের জায়গাটা জন্মস্থান থেকে দূরে, চাকরি পাওয়ার জায়গাটা একটু সমস্যা রয়েছে, এটার প্রতিকার প্রতিবিধান করাবেন, শনি কেতুর দোষটা কাটাবেন। শনি কেতুর দোষটা না কাটালে জীবনে ক্যারিয়ার বলুন, বিয়ে বলুন, খুব ডিস্টার্ব করবে। শনি কেতু খুব খারাপ দোষ। রবি কেতু এবং শনি কেতু আমি এর আগে ভেঙে ভেঙে প্রত্যেকটা গ্রহ চার্ট নিয়ে বলেছিলাম, গ্রহের ক্যারেক্টার নিয়ে বলেছিলাম। সেখানে শনি কেতু হচ্ছে এমন একটা দোষ যেখানে একটা মানুষ তার জীবনে একদিনের জন্য হলেও কিন্তু হাজতবাস হতে হয়, অথবা বিভিন্ন মানে খুব নেগেটিভ শত্রুর সম্মুখীন হতে হয়, যেখান থেকে ভীষণ বড় ধরনের কোনো ক্ষতি আসতে পারে।
তাই আপনাকে এই জায়গাটা কাটানোটার ভীষণভাবে প্রয়োজন। ধন্যবাদ সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ। এখানে একটা কথা বলবো, এই যে দেবারতীর যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, দেবারতী যে সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছে, ইনডিসিশন প্রবলেম, সেটা এডুকেশনের দিক থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারিয়ারের দিক থেকে। এডুকেশন না যদি এস্টাবলিশ হয়, তার ক্যারিয়ার কী করে এস্টাবলিশমেন্ট হবে? এই যে তার যে মস্তিষ্কের যে স্থিরতার অভাব, এই জায়গাটাকে ও যদি সঠিক, এই যে কৌশিক অমাবস্যা আসছে, একটা স্ট্রং অমাবস্যা, প্রতিকার প্রতিবিধান করানো যায়, তাহলে কোন সিদ্ধান্তটা প্রপার সলিড জায়গা আসতে পারে। একদম। দেখো, আমাদের চার্টের মধ্যে পাপকারক গ্রহ রয়েছে। আমরা যেমন বলি যে শনি, নর্মালি মানে এই তিনটেকে ভীষণ স্ট্রংলি বলা হয় বলে আমি বলছি, শনি, কেতু, রাহু। তো এই ধরনের কোনো ডিস্টারবেন্স যে পাপকারক গ্রহের প্রতিকার প্রতিবিধান এই কৌশিক অমাবস্যাতেই করা হয়। আবার পাশাপাশি দেখা গেল যে শনি কেতু, মানে অনেকে ভাবে না যে আমার সাড়ে সাথী চলছে বলে খারাপ, শনি সবসময় কিন্তু খারাপ দেয় না। কারোর হয়তো শনির দশায় খারাপ হতে পারে, কারোর সাড়ে সাথীতেও হতে পারে, কারোর ধাইয়াতেও হতে পারে, কারোর গ্রহের পজিশন, এই ধরনের পজিশনেও হতে পারে। তাই আপনি আগে জেনে নিন শনি আপনার খারাপ না আপনার ভালো, আপনাকে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে। একদম। একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি উল্টোডাঙ্গা থেকে মিতা হাজরা বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্বন্ধে। ছেলের কি আগের নাম? ফোনটা উল্টোডাঙ্গা ছিল না? না, ছেলের শুভজিৎ হাজরা। কি নাম? শুভদীপ। শুভজিৎ শুভদীপ। হাজরা। অনুষ্ঠান দেখেছেন সন্দীপের? হ্যাঁ হ্যাঁ আমি দেখি। ডেট অফ বার্থ বলুন। 16/2/2006। 16ই ফেব্রুয়ারি 2006। সময় কি? সন্ধ্যে 7টা 5। মানে ওর কলকাতাতেই জন্ম? হ্যাঁ হ্যাঁ 16/2/2006। 6। আচ্ছা, মানে বৃহস্পতিবার ছিল। হ্যাঁ হ্যাঁ। সিংহ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শনি বক্রী অবস্থায় বসে রয়েছে আপনার ছেলের চার্টে। 2006 সালে জন্ম, তার মানে 19 বছর বয়স চলছে এখন বর্তমান। তো লগ্নের দ্বিতীয় স্থানে চন্দ্র এবং কেতু একসাথে বসে রয়েছে, গ্রহণ দোষ সৃষ্টি করেছে। রবি বুধ রয়েছে, দশমে মঙ্গল বসে রয়েছে। আপনার ছেলের বুদ্ধি রয়েছে, আপনার ছেলে অনেকটা পড়াশোনা করতে পারবে, এটাও সম্ভাবনা। এবং এই চার্টের মধ্যে টেকনিক্যাল, সায়েন্স, কম্পিউটার অথবা ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টস রিলেটেড কোনো সাবজেক্টের ওপর যদি ও পড়াশোনা করে, সেখানে ওকে কিন্তু এই দিক থেকে এগোতে খুব সাহায্য করবে। তবে ওর চাকরির জায়গাটা কিন্তু প্রশাসনিক রিলেটেড রয়েছে। প্রশাসনিক রিলেটেড যে কোনো জায়গায় সিভিল সার্ভিস ওরিয়েন্টেড যদি ও চেষ্টা করে, ও চাকরি পেতে পারে। আপনি একটু শেয়ার করুন, পড়াশোনাটা শুনি আগে। ও ও বিকম পড়ছে কমার্স নিয়ে। বা অ্যাকাউন্টেন্সি হয়েই গেল, ঠিক আছে। হ্যাঁ, মানে এখন সেকেন্ড ইয়ার চলছে। হ্যাঁ, ও কি করতে চায় জীবনে? ও ওইটাই, ও মানে এই কমার্সের লাইনেই থাকতে চাইছে ও। কমার্শিয়াল লাইনে যদি থাকতে চাইছে, তাহলে ওকে বলুন যে সি এর জন্য ট্রাই করতে। ও সিএ। সিএটার জন্য চেষ্টা করতে বলুন। সিএস বলবেন না, সিএটাই বলবেন। ওর জন্য সিএটাই ভালো হবে, কারণ মঙ্গল দশম স্থানে বসে রয়েছে বলে আমি এই জিনিসটা বললাম। চার্টের মধ্যে অ্যাজ সাচ খুব বেশি প্রবলেম কিছু নেই, শুধু চন্দ্রকেতু গ্রহণ দোষের প্রতিকার যে কোনো সময় করিয়ে নেবেন। এটা আপনাকে কৌশিকীতেই করাতে হবে, এর কোনো মানে নেই। এবং এই গ্রহণ দোষের প্রতিকারটা গ্র্যাজুয়েশন চলতে চলতে করিয়ে নেবেন, কারণ সিদ্ধান্ত নিতে ভীষণ ডিস্টার্ব হবে, নেগেটিভিটি আসবে, একটু ডিপ্রেশন আসবে ওর মধ্যে, এগুলো কাটাতে হবে। ধন্যবাদ সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ জানি আমরা। ভালো। হ্যাঁ হ্যাঁ, এই চারটা ভালো। ভালো চাট। আচ্ছা, মানে খুব ভয়ানক কিছু প্রবলেম নেই। দেখো, আমি অ্যাজ সাচ কি হয় না, খুব ভয়ানক প্রবলেম যেমন এই আগের শনি কেতু, ওর কিন্তু ইমিডিয়েট কাটানোর প্রয়োজন। এর ক্ষেত্রে মানে এ যদি আরো 2 বছর 4 বছরের কোর্স, এখন গ্র্যাজুয়েশনটা তো ও 2 বছর সেকেন্ড ইয়ার চলছে বললো, 2 বছর এখনো হাতে রয়েছে, 1 বছর পর কাটালেও অসুবিধা নেই এই দোষটা। তো কিছু কিছু সমস্যা থাকে যেগুলোকে আমরা তৎক্ষণাৎ বলি যে রেমেডি করান। কিছু কিছু সমস্যা থাকে, যেমন আমি তোমাকে এর আগেও বলছিলাম যে একটি 8-এর বাচ্চা আসছে বাবা কিংবা মা নিয়ে, সব বললাম, পড়াশোনা বললাম, কেরিয়ার বললাম, যাওয়ার সময় টুক করে বলবে স্যার বিয়েটা তো বললেন না। ক্লাস 8 কি, মানে এগুলো লজিক্যালি প্রশ্ন সব আমি জেনে নেব, এটা খুব মুশকিল। একদমই তাই। আমি বললাম যে আপনি তো আসবেন আমার কাছে আবার, এখনই ক্লাস 8-এ বিয়ে নিয়ে বলবো, যোগই উঠবে না। তো সেই রকম এগুলো আমাদের বুঝতে হবে, এখনো আমাদের বুঝতে না পারলে খুব মুশকিল। কারণ আমি দেখেছি তোমার কাছে যারা যায়, ধরো কেরিয়ার, আমি শুরুতে যেমন বলি সবসময় যে কেরিয়ার কাউন্সিলিংটা
প্রপার তোমার মাধ্যম দিয়ে দুর্ধর্ষ হয়, তার উপর তোমার প্রতিকার প্রতিবেদন থাকে। এর পরবর্তী স্টেপ হচ্ছে তার এস্টাবলিশমেন্ট, অর্থ রোজগারের জায়গাটা স্ট্রং, এরপরে বিয়ে এবং তার সঙ্গে সঙ্গে তার জীবনের তো অনেক ছেলে মেয়ে আছে, তুমি দেখো চাকরিও পেলো আমার রেমেডি নেওয়ার পর, তারপরে আমার কাছে দাদা প্রমোশনটা করিয়ে দাও। হ্যাঁ, মানে এতটা তারা ক্যারিয়ারিস্টিক, ভাগ রয়েছে, ভীষণ ভাগ রয়েছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে বিয়েটা নিয়ে আমি তো এবারেই নর্থ বেঙ্গল একটি চেম্বার করলাম, একটি মেয়ে 38 ইয়ার্স হয়ে গেছে, এখনো পর্যন্ত বলছে আমি বিয়ে করবো না, ভালো প্রতিষ্ঠিত চাকরি করে। তো ঘটনাটা হলো যে কিছু কিছু ক্ষেত্রে অনেক বাচ্চারা কিন্তু এখন আবার ভয়ও পাচ্ছে বিয়ে করতে। তো তাদের ক্ষেত্রে যে ভয়ের জায়গাটা বাবা মা বলছে যে অনেক বন্ধু বান্ধবের ডিভোর্স দেখছে, এটা দেখে ভয় পাচ্ছে। কিন্তু ঘটনাটা হলো কোনো একটা জায়গা থেকে অনেক বাচ্চারা তো বিয়ে করতেও চায়, খুব কম বয়সে বিয়ে করেও ফেলে। মানে একটা বিয়ে করব, কেউ বলে বউ নিয়ে ঘুরবো, কেউ হাজবেন্ড নিয়ে ঘুরবো, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে একদম বিলং করে। কিন্তু আপনার সন্তান কেন ভয় পাচ্ছে? আপনার সন্তান ভয় পাওয়ার কারণটা হচ্ছে তার মনের মধ্যে কোনো নেগেটিভ জায়গা এবং বিয়ের জায়গায় তার সমস্যা রয়েছে, এটা জানতে হবে। খালি ভয়টা কিন্তু ওই ডিভোর্স দেখে ভয় যদি হয়, আমরা বুঝতে পারছি যে 100টা কাপলসের মধ্যে আমরা এখন শুনতে পাচ্ছি 70টা কাপলসের ম্যারেজ লাইফ ডিস্টার্ব চলছে, 30টা কাপল তো ভালো রয়েছে। ওই যে একটা কথা আছে না যে 100টার মধ্যে, হ্যাঁ 100টার মধ্যে 99টা সেই বেঈমান থাকলেও একজন ইমান, তাই আমাদের ভারতবর্ষ আজকে ভালো রয়েছে। ঠিক সেই রকম ভাবে আপনাদেরকেও জানতে হবে আপনার সন্তানের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ভয় কাজ করে। অনেকের ভয় থাকে একদম সেই বাড়ি থেকে বেরোতে চাইছে না, মানে পড়াশোনা উচ্চশিক্ষা ক্যারিয়ারের ক্ষেত্রে তারা ভাবতেই পারছে না যে তারা জন্মস্থান থেকে, মানে বাবা মা ছাড়ে না, অনেক সময় বাচ্চারাই যেতে চায় না যে জন্মস্থান থেকে দূরে থাকবো, মেসে থাকবো, কিভাবে থাকবো। এই ধরনের ফোবিয়াগুলো যদি থাকে তাহলে নিশ্চয়ই জানবেন কোনো গ্রহগত সমস্যা এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান করান। আমি বাচ্চাদেরকে, বিশেষ করে কোনো বাচ্চাকে খুব ছোট অবস্থায় যদি দেখি, তার ক্ষেত্রে আমি বিশেষ করে বাবা মাকে জোর দিই যে একটা বাচ্চা বড় হচ্ছে, উঁচু ক্লাস যাচ্ছে, সে ম্যাথের ওপর ভয় পেয়ে গেল, সে হিস্ট্রি দেখে ভয় পেয়ে গেল, ফিজিক্সের ওপর ভয় পেয়ে গেল, ভয় পাওয়াটাকে চলবে না। বাবা মার দায়িত্ব নিয়ে সেই ভয়গুলোকে কাটাতে হবে, তাহলে কি হবে, তাদের সেই ফোবিয়াটাই সৃষ্টি হবে না। ফোবিয়াটা তৈরি হয় কিন্তু ঘর থেকেই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি একটু জোরে বলবেন প্লিজ। আমি মেদিনীপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম? সৌম্যদীপ পাত্র। সৌম্যদীপ? হ্যাঁ। ডেট অফ বার্থ? 10ই ফেব্রুয়ারি 1998। 98? হ্যাঁ 98। সময় কি? সময় 1:15 রাত্রি। রাত 1:15? হ্যাঁ। কোথায় জন্মস্থান? মেদিনীপুর? মেদিনীপুর। অনুষ্ঠান দেখেন সন্দীপ শাস্ত্রীর, নাকি প্রথম দেখছেন? না না না, আমি বৃহস্পতিবার দেখি। আচ্ছা, বৃহস্পতিবার দেখেন। আচ্ছা, মঙ্গলবার ছিল জন্মবার? হ্যাঁ সোমবার, মঙ্গলবার, সোমবার রাত্রে মঙ্গলবার। আচ্ছা বেশ। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ, জানা ছিল? হ্যাঁ এগুলো জানি, কুষ্টি থেকে করে আছে। আপনি শুধু বৃহস্পতিবার আমার প্রোগ্রাম দেখেন? আর পরশু দিনেও দেখছিলাম মনে হচ্ছে। না, আপনি আমাকে একদিন দেখেন, কিন্তু আপনাদেরকে দেখবার জন্য আমি 3 দিন বসি এখানে, বুধবার, বৃহস্পতিবার আর শনিবার। পরশু দিনটাও দেখছিলাম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এই সময়টা পরশু দিন তো বুধবার ছিল না? বুধবার ছিল? বুধবার তো গতকাল আপনি দেখেছেন, আপনি ভুল করছেন। হ্যাঁ তাহলে কালকেই দেখেছি। হ্যাঁ, তবে আজকের দিনটা একবারে পার্মানেন্টলি মনে থাকে দেখি। বাহ, আজকের দিনটা পার্মানেন্টলি মনে থাকে না। থ্যাংক ইউ সো মাচ। শনি ভঙ্গ একটি কালসর্প দোষ রয়েছে, মঙ্গল বৃহস্পতি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে ওর লগ্নের চতুর্থে। এটা মাঙ্গলিক দোষের মধ্যে পড়লো, অঙ্গারক দোষ, গুরুচণ্ডাল দোষের মধ্যে পড়লো। এটার জন্য আপনার ছেলে একটুতেই প্রচন্ড রেগে যাবে, মানে বদমেজাজি যাকে বলে, ঠিক আছে? এবং রেগে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে ভুল হবে, যাকে তাকে যেরকম ভাবে কথা মুখের ওপর বলে ফেলবে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার ছেলের বুদ্ধি আছে, বিশেষ করে এটা সায়েন্সের চার্ট, পিওর সায়েন্স, জেনারেল সায়েন্সের ওপর যদিও সাবজেক্টটা যে কোনো সাবজেক্টের ওপরে যদি ও উচ্চ শিক্ষা করতে চায় ও করতে পারবে, এবং ও যদি পরবর্তীকালে চায় আমি রিসার্চ করব, সেটাও কিন্তু ও করতে পারে। ওর ক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে জন্মস্থান থেকে দূরে দীর্ঘদিন দেশের বাইরে গিয়ে থাকার সম্ভাবনা। কালসর্পটা কাটাবেন। বলুন, এবার বলুন যা যা বললেন সন্দীপ। না না, ও এমএসসি করেছে, ম্যাথে এমএসসি করেছে, কিন্তু ব্যাংকে জব করছে। অন্য কিছু পাবে কি?
ব্যাংকে জব কি গভর্নমেন্ট করছে? না, ও সাউথ ইন্ডিয়ান ব্যাংকে। বুঝলাম না। প্রাইভেটে? প্রাইভেটে। হ্যাঁ, অন্য কিছু মানে কি খুঁজতে চাইছে? এই সরকারি কিছু খুঁজছে আর কি। মানে আপনি চাকরির বেটারমেন্ট চাইছেন? হ্যাঁ। আচ্ছা, দেখি একবার। আমি আপনাকে একটা জিনিস বললাম যে ওর সায়েন্সের চার্ট জেনারেল সাবজেক্টের উপরে পড়লে ভালো হয়। আপনি এমএসসি বললেন, ম্যাথ নিয়ে করেছে, ভালো। তো এমএসসির পর হায়ার স্টাডি বা রিসার্চ করতে চাইনি কেন? ওই যে চাকরিটা পেয়ে যেতেই জয়েন করে ফেলেছে। তাহলে তো প্রাইভেট চাকরি। হ্যাঁ, প্রাইভেট চাকরি ওই জয়েন করে ফেলেছে। মানে ওর এমএসসির পর পিএইচডি ইচ্ছে ছিল না মনে হয় তাহলে। না, ওইটা ছিল। হ্যাঁ, ঠিক আছে। আপনার ছেলের আগামী জুন মাস পর্যন্ত একটা সময় রয়েছে যেখানে ও বেটারমেন্ট চাকরি পাবে। আগামী জুন মাস অনেকটাই সময় বললাম, কিন্তু রয়েছে। আর জুন মাসের পর 7 বছরের জন্য ওর কেতুর দশা ঢুকবে। এই সময়টাতে আপনি ছেলেকে কিন্তু অবশ্যই বলবেন জন্মস্থান থেকে দূরে বা দেশের বাইরে একটু ট্রাই করতে। ওর ক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। আপনার ছেলের কি বিয়ে হয়েছে? না। বিয়ে দেবেন? এখন তো কিছু স্থির হয়নি, বললেও বলছে এখন করবো। ওই লাভ ম্যারেজ হবে না, দেখা কি হবে সেটা জানার দরকার নেই। আমি হ্যাঁ কিনা বিয়ে দেবেন কিনা সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, বিয়ে তো যদি বিয়ে দেন জুন 2026-এর মধ্যে বিয়ে ঠিক করে রাখতে হবে বা বিবাহ রিলেটেড কোনো কাজ করে রাখতে হবে। যদি না দেন তার 7 বছর পর। ও বাবা, মানে 2026 জুনের মধ্যে আপনাকে অ্যারেঞ্জ করে রাখতে হবে বিয়ে। একদম, না হলে 2033-এর পর। 2033-এর পর বিয়ে, কিন্তু ওই জন্য জিজ্ঞাসা ঠিক আছে। করছেন সন্দীপ। তাই জন্য আমি বলবো ছেলেকে কেরিয়ার নিয়ে অতটা ভাবতে বলবেন না। কেরিয়ারে ওর উন্নতি রয়েছে, গ্রোথ রয়েছে, 4টা চাকরির চার্ট। বিয়ে নিয়ে একটু সমস্যা আছে চার্টে, তাই বিয়ে রিলেটেড সমস্যার সমাধান করান আর ইমিডিয়েট মেয়ে খোঁজা শুরু করে ফেলুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি একটুখানি চেম্বার বলে দিই। 1 অগস্ট দুর্গাপুর চেম্বার রয়েছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। 2 অগস্ট রয়েছে হাওড়া, 3 অগস্ট রামপুরহাট, 4 অগস্ট রয়েছে বালুরঘাট, 5 অগস্ট আসানসোল, 10 অগস্ট বর্ধমান চেম্বার, 11 অগস্ট 11 অগস্ট আগরতলায় থাকছেন সন্দীপ শাস্ত্রী। 11 নর্থ ইস্টে মানুষ বসে থাকেন সন্দীপ শাস্ত্রীর জন্য। 11 অগস্ট আগরতলায় চেম্বার করছেন সন্দীপ শাস্ত্রী। 13 অগস্ট সিউড়ি, 14 অগস্ট ব্যারাকপুর, 15 অগস্ট অন্ডাল, 16 অগস্ট হাজরা, 19 অগস্ট আলিপুরদুয়ার, 20 অগস্ট অর্থাৎ 20 অগস্ট রয়েছে কোচবিহার অ্যান্ড 21 অগস্ট শিলিগুড়ি। আর অবশ্যই 24 অগস্ট বোলপুর, 25 অগস্ট বাঁকুড়ায় চেম্বার রয়েছে। বুকিং নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9932337820, আরেকটি নাম্বার 9851815653, আরেকটি 8900394947 এবং 8798356920। এই যে এতগুলো 4টে বুকিং ফোন নাম্বার গেছে, বুকিং কিন্তু অন রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নর্থ বেঙ্গলে 19 তারিখ থেকে থাকছেন সন্দীপ, 19 অগস্ট থেকে, 19 অগস্ট আলিপুরদুয়ার, 20 অগস্ট কোচবিহার, 21 অগস্ট শিলিগুড়ি, আর 11 অগস্ট পর্যন্তই কিন্তু তোমার এই কৌশিকীর কাজটা। 22 অগস্ট আমাদের কৌশিক অমাবস্যার পুজো আছে। 21 তারিখে হচ্ছে শিলিগুড়ি লাস্ট, এখন কৌশিকী 22 তারিখে চেম্বার, কিন্তু কৌশিকীর আগে একটাই চেম্বার। তাই আপনারা চেম্বারগুলো খুব ভালো করে শুনুন, টাইমগুলো খুব ভালো করে, ডেটগুলো খুব ভালো করে শুনুন, এবং যারা কৌশিকীর কাজ করতে চান, যারা সিরিয়াস, তারা যোগাযোগ করুন। আরেক ঝলক আমি একটু বলে দিই চট করে। মানে কৌশিক অমাবস্যার আগে 22 তারিখ কৌশিক অমাবস্যা, তার আগে 1 তারিখ থেকে যে চেম্বারগুলোতে আপনারা সন্দীপ শাস্ত্রীকে পাচ্ছেন এবং অবশ্যই যোগাযোগ করতে পারছেন তা হচ্ছে 1 অগস্ট, 1 অগস্ট দুর্গাপুর, 2 অগস্ট হাওড়া, 3 অগস্ট রামপুরহাট, 4 অগস্ট বালুরঘাট, 5 অগস্ট আসানসোল, 10 অগস্ট বর্ধমান, 11 অগস্ট রয়েছে আগরতলা, 13 অগস্ট সিউড়ি, 14 অগস্ট ব্যারাকপুর, 15 অগস্ট অন্ডাল, 16 অগস্ট হাজরা, 19 অগস্ট আলিপুরদুয়ার, 20 অগস্ট কোচবিহার, 21 অগস্ট শিলিগুড়ি। এরপর কৌশিক অমাবস্যার পরে দুটি চেম্বার পাচ্ছেন, 24 অগস্ট বোলপুর আর 25 অগস্ট বাঁকুড়া। বুকিং নাম্বার আপনারা এই রেড বক্সে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনাদের বুকিং করতে হবে। এই যে আমরা ফোনগুলো পেলাম বা পাচ্ছি, লাস্টের ফোনটাতে ক্ষেত্রে আমরা কিন্তু কিছু ক্ষেত্রে ইনডিসিশন প্রবলেম আমরা কিন্তু পাই, যেটা অনেক সময় আমাদের হয়তো বা আমাদের ক্যারিয়ার এস্টাবলিশমেন্টে বাধা হতে পারে। একদমই তাই, একদমই তাই। দেখো, এই ছেলেটার ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো, একদম যে ও মাস্টার্স পর্যন্ত গেছে যে সাবজেক্টের ওপরে, একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় গেছে, কিন্তু সমস্যাটা হলো ওর কোন জায়গাটায় গিয়ে, যেখানে গিয়ে ওর আটকালো ওর কেরিয়ার চুজ। এবং এই ধরনের সমস্যার সমাধানের জন্য কৌশিক অমাবস্যা সমাধানের জন্য পথ খুঁজতে হবে, সঠিক সময় যোগাযোগ করতে হবে। বিয়ে থেকে, বাস্তু থেকে, গ্রহগত যে কোনো সমস্যা রয়েছে
তার সমাধানের পথ বাছুন এই সময়টা। অবশ্যই 11ই অগস্টও কিন্তু আগরতলায় থাকছেন, আর আপনারা অপেক্ষা করবেন সন্দীপের জন্য। অনেক ধন্যবাদ সুনীলকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। নমস্কার।